নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের গল্পের হীরকখনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আমাদের আজকের গল্পটি শ্রদ্ধেয় লেখক মলয় বর্ধনের কলমে একটি রোমহর্ষক ডিটেকটিভ থ্রিলার সাসপেন্স গল্প, যার নাম ড্রাকুলার আতঙ্ক। আপনারা পুরো গল্পটা শুনে কমেন্ট করে বলে যান গল্পটা কেমন লাগলো। তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। বেশ অনেক দিন পর কলকাতায় প্রচণ্ড শীত পড়েছে। এই সময় রাতের কলকাতা যেন নিজের ছায়ার মধ্যেই ডুবে থাকে। রাস্তায় গাড়ির শব্দ নেই বললেই চলে। দূরের কোনো ল্যাম্পপোস্টের নিচে কুয়াশা জমে আছে, আর মাঝে মধ্যে কেবল কোনো একাকী কুকুরের হালকা ডাক ভেসে আসে। চারিদিক নিস্তব্ধ, অথচ সেই নিস্তব্ধতার মধ্যেও এক অদ্ভুত চাপা উত্তেজনা লুকিয়ে থাকে। অজিতের সেই তখন থেকেই দরজা বন্ধ করে ঘরের ভেতর কি যেন পড়ে চলেছে। কখনো ধীরে ধীরে পায়চারি করছে, কখনো আবার চেয়ারে বসে পড়ছে। আমি বাইরে বসেই তার ছায়ার নড়াচড়া বুঝতে পারছি। ঘরের ভেতর থেকে কেবল কাগজ ওল্টানোর মৃদু শব্দ আর মাঝে মাঝে তার গলা খাঁকারির আওয়াজ শোনা যাচ্ছে। এই একটু আগেই বৌঠান এসে বহুবার ডেকে গিয়েছেন রাতের খাবারের জন্য। কণ্ঠে ছিল বিরক্তি আর উদ্বেগের মিশ্রণ। তবু অজিতেশের কোনো সারা শব্দ নেই, যেন সে এই পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমি আর থাকতে না পেরে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। মুহূর্তখানেক দ্বিধা, এখন ডাক দেওয়া ঠিক হবে তো? ও যখন এমন ডুবে থাকে তখন তার চিন্তার সুতো ছিঁড়ে দিলে ভালো ফল হয় না। তবে ক্ষুধা আর কৌতূহল দুটোই আমায় ঠেলে দিল সামনে। হালকা করে দরজায় দিলাম টোকা। পরক্ষণেই যেন অনেক দূর থেকে ভেসে আসছে সেই চেনা পরিচিত গলা। কি গো, খাবার দাবার ইচ্ছে আছে নাকি? খাবারটা তো ঠান্ডা হয়ে গেল। আসছি, আর একটু অপেক্ষা করো। মিনিট 10 পর অজিতেশ দরজা খুলে বেরোলো চিন্তার ভাঁজ মুখে নিয়ে। আমি জানতে চাইলাম, কি হয়েছে হে? বলি, এতক্ষণ আমাদের অপেক্ষা করিয়ে কি এত পড়াশোনায় মজে ছিলে শুনি? অজিতেশ প্রথমে আমার দিকে আর চোখে তাকিয়ে তারপর সামনের চেয়ারে বসে আলমোড়া ভেঙে বলল, তেমন কিছু নয়, একটা গল্প পড়ছিলাম, দারুণ ইন্টারেস্টিং। পৃথিবীতে এমন জীবও আছে জানা ছিল না, তবে এটা আদৌ কতটা সত্যি তা নিজের চোখে না দেখে বিশ্বাস করা কঠিন। আমি প্রায় আকাশ থেকে পড়ে বললাম, গল্প? জীব? কোন জীবের কথা বলছো? অজিতেশ একটু বড় বড় চোখ করে বলে উঠল, তা এই জীব হলো সেই জীব যেটা রক্ত খায়, কিন্তু বাঘ, সিংহ বা মশা নয়। একে এক কথায় বলতে পারো ড্রাকুলা। আমি বললাম, ড্রাকুলা? সেটা কি? তা সে আবার রক্ত খায় নাকি? অজিতেশ আশ্চর্যান্বিত হয়ে বলে উঠল, কেন হয় না বলছো? আমি বললাম, হ্যাঁ, হয় নাই তো। অজিতেশ তখন আবার চেয়ার থেকে উঠে সোজা নিজের ঘরে গিয়ে একটা মোটা বই এনে আমার হাতে ধরিয়ে বলল, এই যে, ইনি ড্রাকুলা নামক জীবটির আবিষ্কর্তা বলতে পারো। আমি বইটির দিকে চোখ বোলাতেই বইটির নাম চোখের সামনে ভেসে উঠল। বইটি ব্রাম স্টোকারের লেখা ড্রাকুলা। আমি তৎক্ষণাৎ অজিতেশকে জিজ্ঞেস করলাম, এই বইখানা তুমি কোথা থেকে পেলে? অজিতেশের শটান উত্তর, এম্পেরিয়াল লাইব্রেরি থেকে। আজ সকালে বইটির দিকে হঠাৎ দৃষ্টি যায়। বলা ভালো, উপন্যাসটির দিকেই দৃষ্টিটা গেছিল। তখন গ্রন্থাগারে কিছু ব্রিটিশ পড়ুয়া এই বইটা নিয়ে চর্চা করছিল নিজেদের মধ্যে। তাদের মুখ থেকে শুনে বেশ ইন্টারেস্টিং মনে হলো। তুমি তো জানোই যে আমার অজানাকে জানার একটা কৌতূহল সব সময় রয়েছে, তাই ভাবলাম দেখি না পড়ে কোনো বিশেষ তথ্য পাই কিনা। তো বুঝলে, পড়ে অনেক কিছু জানলাম। তুমিও পড়তে পারো। আমি বলে উঠলাম, না না, আমার এসব রক্তখেকো জীব নিয়ে তেমন করে ইন্টারেস্ট নেই ভায়া। অজিতেশ আমায় না বলে ছাড়বে না এটা বুঝতে পেরেই বললাম, তবে তোমার কাছ থেকে শুনি না এর বিষয়বস্তুটা কি। এমন সময় পুটিরাম এসে হাঁক মেরে বলল, আর কতবার খাবার গরম করব দেখো বাবু,
এবার তো অনেক রাত হলো, আরে খেয়ে নাও তোমরা এবার। ওদিকে বৌঠান খেয়ে ঘুমিয়ে পড়েছে শুনে অজিতেশও এক প্রকার দৌড় লাগালো খাবার টেবিলের দিকে। আমি বুঝলাম বৌঠান কথা শুনেও শোনেননি তখন সে, তাই বোধহয় বৌঠান রাগ করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে শুনে ছুটেছেন। আমিও পেছন পেছন গেলাম। এমনিতেই শীতের রাত, তার উপর আবার খাবার ঠান্ডা হয়ে গেলে গরম গরম খাবারে সেই মজাটাই থাকবে না, তাই আমিও খেতে বসে পড়লাম। খাবার টেবিলে বসে পেটে রসনা তৃপ্তির সাথে সাথে মনের রসনা তৃপ্তিও বেশ হলো। বলতেই হবে পুঁটিরামের হাতের তৈরি গরম গরম ফুলকো লুচি আর আলুর দমের স্বাদ আর 5 জনের থেকে যে বেশ কয়েক গুণ সুস্বাদু, এটা বলার অপেক্ষা রাখে না। বৌঠান যে তোমার ওপর রাগ করে শুয়ে পড়েছে সে খেয়াল আছে তো? বিলক্ষণ। তবে তুমি চিন্তা করো না, সেই রাগ ভাঙাবার উপায় আমার জানা আছে। আমি অজিতেশের অমন গিন্নি প্রীতির বহর দেখে ফেলে বলেই ফেললাম, বাবা, বিয়ে হওয়ার পর মানুষ বদলে যায় শুনেছিলাম, কিন্তু এই প্রথম চাক্ষুষ দেখছি। বউকে তো চোখে হারাও, আবার বউয়ের রাগ ভাঙানোর উপায়ও দেখছি জানা আছে। হ্যাঁ, তা বলি উপায়খানা কি শুনি? অজিতের সামান্য আর চোখে চেয়ে বলল, ওটা রাগ নয়, অভিমান হয়েছে। সে গ্রন্থাগার থেকে ফিরে দুপুরের পর থেকে এই ঘরে আছি, ওর খোঁজ করিনি, তাই সামান্য অভিমান হয়েছে। তবে আমার সাহিত্যিক বন্ধুটার দেখছি বিশেষ কৌতূহল এই বিষয়ে। তা বলি, পাত্রী দেখবো নাকি তোমার জন্য? আমি তৎক্ষণাৎ তোর এমন কথা একটু লজ্জা পেয়ে বলে উঠলাম, ধুর, কি যে বলো না, তোমার সাথে ঠাট্টা করাও দেখি মুশকিল হয়েছে এখন। না তো খেয়ে নাও, অনেক রাত হয়েছে। পরক্ষণেই আমরা দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে একটু হাসাহাসি করে পুনরায় খাবারে মনোনিবেশ করলাম। তখন ঘড়িতে কাঁটা 10টা ছুঁয়েছে। এমন সময় খেয়ে দিয়ে উঠে অজিতেশ নিজের ঘরে যেতে যাবে, ঠিক এমন সময় পুটিরাম আবার এসে হাঁক দিল, বাবু, এই আপনাকে থানার বড় বাবু ফোন করেছেন, উনি কথা বলতে চান, বললেন খুব নাকি দরকারি। বলো কি, এত রাতে আবার থানা থেকে ফোন? অজিতেশ পাশের ঘরে ফোন ধরতে গিয়ে প্রায় মিনিট 5 কথা বলার পর এই ঘরে এসে ঢুকে বলল, হ্যাঁ, 2টি খুশির খবর আছে। তা বলো, কোনটা আগে শুনবে? খুশির খবর? তো তোমার যেটা ইচ্ছে সেটা দিয়ে শুরু করো। প্রথমত, থানার বড়বাবু জানালেন যে আমার মক্কেল আজ কোর্টে মামলা জিতেছে। সে পারিশ্রমিক বাবদ কিছু টাকা আমাকে পাঠাতে চায়, তার কেসটা সমাধান করে দিয়েছি বলে। সেই অর্থ সে ডাকযোগে পাঠাবে বলেছে। আর বাহ, এ তো দারুণ খবর। আর আরও আছে। দ্বিতীয় খুশির খবরটি হলো, আপনার বড়বাবুর আত্মীয় যেহেতু আমার মক্কেল ছিলেন, তাই খুশি হয়ে বড়বাবুও আমাকে আর সত্যকে কালিম্পং বেড়ানো 2টো ট্রেনের টিকিট কেটে দিয়েছে, এই পরশুর। বললেন ওনারাও যাচ্ছেন বেড়াতে, তাই আমরাও ওনাদের সাথে জয়েন করলে ওনারা খুব খুশি হবেন। ওনারা কালকেই রওনা দেবেন, তাই আমাদের জন্য টিকিটটা কেটে রেখেছেন আগে ভাগেই। আমার কথা উল্লেখ না করায় আমি কিছুটা বিমর্ষ কণ্ঠে বললাম, ও, বলেছেন তো তোমাকে আর বৌঠানকে, তা আমি শুনে কি করব? তোমরাই ঘুরে এসো। অজিতেশ এবার অট্টহাসিতে ফেটে পড়ে বলল, ওহে ভায়া, আমার কি সাধ্য যে তোমায় ছাড়া আমি যাব? আমি মজা করছিলাম একটু। তোমার জন্য উনি টিকিটের বন্দোবস্ত করে রেখেছেন। উনি ভোলেননি যে তুমি এই সত্যান্বেষীর পরম বন্ধু হও। আসলে এই খুশির খবরটা বিশেষ করে সত্যর জন্যই। ও আমাকে প্রায়ই বলেছিল কোথাও ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। বড়বাবুর দৌলতে সেই সৌভাগ্য আমাদের হচ্ছে, কি বলো? তা খবরখানা কি এক্ষুনি দেবে ওকে নাকি কালকে দেবে? অজিতেশ এবার মুখে একটা সিগারেট ধরিয়ে তাতে শুকটান দিতে দিতে বলল, না, ওকে কাল সকালেই বলবো। খবরটি পেয়ে সত্য বেশ খুশি হবে। আমিও বেশ উত্তেজনা বোধ করছিলাম, বলেই বসলাম, তাহলে এবার শুধু ঘোরা, কোনো সত্যান্বেষণ নয়। অজিতেশ আবার সিগারেটে একটা টান দিয়ে বলল, যদিও আমার তা মনে হয় না বন্ধু। অভাগা যেখানে যায় সাগর শুকায় যায়, ওই প্রবাদটা নিশ্চয়ই জানো।
আমার কেমন জানি অদ্ভুত এক রোমাঞ্চ লাগছে। আমি সত্যান্বেষী তো, তাই বোধহয় এরকম। সেই দিনের মতো কথোপকথনে ইতি টেনে দুজনে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখি অজিতেশ বাড়িতে নেই। পুঁটিরাম বলল, আগে দাদাবাবু একটু বড়বাবুর বাড়িতে গেছেন। আমি ভাবলাম, যা বাবা, টিকিট সে তো বড়বাবু ইচ্ছে করলেই হ্যারিসন রোডে পাঠিয়ে দিতে পারতেন। কি জানি কি ব্যাপার। এদিকে বৌঠান আমাকে দেখা মাত্রই বলল, তোমার বন্ধু তো দেখলাম ভোরেই বেরিয়ে পড়েছে, তা তোমাকে কিছু বলে গেছে? আমি এবার বেশ চাপ অনুভব করলাম, কারণ অজিতেশ বৌঠানকে যে এখনো কিছু জানায়নি সেটা আমি জানতাম না। বললাম, কই না তো, তুমি যেখানে আমিও তো সেখানেই। দাদাবাবু বড় দারোগা বাবুকে ছাড়তে স্টেশনে গেছেন। পুঁটিরামের কথা শেষ হওয়ার আগেই দেখলাম অজিতেশ এসে হাজির। আমি তাকে শুধলাম, কি ব্যাপার তোমার? বলি, সকাল সকাল আমাদেরকে না বলে বড়বাবুর কাছে শুধু টিকিট আনতে গিয়েছিলে নাকি অন্য কোনো কারণ? হ্যাঁ? অজিতেশ বৌঠানের দিকে তাকিয়ে দেখল, তারপর তার এক হাতে একটা মোটা খাম আর আরেক হাতে টিকিটের খামটা ধরিয়ে বলল, দুটোই, টিকিট আর পারিশ্রমিক দুটোই পেয়েছি। বড়বাবুর সেই মক্কেল থাকছেন না, তাই ওনার হাতেই আমার পারিশ্রমিকের টাকাটি পাঠিয়ে দিয়েছেন। অজিতেশের এই কথায় সত্যবতীর মুখে এক হাসির তরঙ্গ খেলে গেল। বাহ, এ তো খুব ভালো খবর। তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দেবে আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি ঘুরতে বললে না তো? অজিতেশ বৌঠানের হাতের টিকিটের দিকে তাকিয়ে মৃদু হাসি হেসে বলল, কালিম্পং বলেই তো জানি, ওখানে তো তাই লেখা রয়েছে। বৌঠান টিকিটখানা খাম থেকে বের করে সেটা দেখল, তারপর আনন্দে প্রায় আত্মহারা হয়ে বলল, আমি এক্ষুনি সব গুছিয়ে নিচ্ছি, অনেকদিন বাইরে কোথাও বেড়ানো হয় না, আমি চললাম। এই বলে বৌঠান টিকিট এবং টাকার খামগুলো নিয়ে নিজের ঘরে চলে গেল, আর আমরাও রওনা হওয়ার জন্য তোড়জোড় শুরু করলাম। সকালে উঠে দেখি বৌঠান সব ব্যাগপত্র গুছিয়ে ফেলেছে, আর অজিতেশও প্রায় তৈরি। দেখলাম ও প্রথম পকেটে গুজে নিল তার অতি পরিচিত অস্ত্রটি। বললাম, ভায়া, আমরা তো ঘুরতে যাচ্ছি, তাই রিভলভারটা কি না নিলেই নয়? ঘুরতে গেলেও সেখানে কোনো সাধারণ মানুষ যে যাচ্ছে না সেটা বিলক্ষণ জানো তুমি। এই সত্যান্বেষী যেখানে যায় তার শত্রুরাও তাকে ধাওয়া করে, তাই তাদের মুখোমুখি হলে শায়েস্তা তো করতে হবে নাকি? এই বলে একগাল হেসে অজিতেশ পুটিরামের উদ্দেশ্যে বলল, কি হে, রিক্সা এসে গেছে? পুটিরাম মাথা নেড়ে বলল, আগে হ্যাঁ দাদাবাবু, গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আর দেরি না করে রিকশায় চেপে যথারীতি পৌঁছে গেলাম স্টেশনে সময়ের মধ্যেই। ট্রেনে উঠলাম, আর ওদিকে ট্রেন ছেড়ে দিতেই বৌঠান তার ব্যাগ থেকে বের করলো সেই বইটি, বলা ভালো উপন্যাসটি। আরে, কাল রাত থেকে তো এই বইটাই খুঁজছিলাম। তুমি নিয়ে কি করছো? কেন, পড়বো বলেই তো নিয়ে এলাম। তোমার এসব বিষয়ে ইন্টারেস্ট থাকতে পারে, আর আমার পারে না বুঝি? তুমি এর বিষয়বস্তু সম্পর্কে কিছু জানো? কই, তখন তো বলতে গিয়েও বললে না। পুটিরাম এসে তো গল্প শোনার ইচ্ছেটাই জলে ফেলে দিয়েছিল। এবার তুমি বলো দেখি, কি এমন বিষয়বস্তু আছে ওটায়? কি রক্তখেকো ড্রাকুলার কথা না কি একটা বলছিলে যে? আমার কথা শেষ হওয়া মাত্রই অজিতেশ উপন্যাসটির বিষয়বস্তু সম্বন্ধে আমাদের বলতে শুরু করলো। তবে শোনো, এই উপন্যাসটি লিখেছেন একজন আইরিশ ভদ্রলোক। তার নাম ব্রাম স্টোকার। 1897 সালে তিনি ড্রাকুলা নিয়ে এই উপন্যাসটি লেখেন। এখানে ড্রাকুলা বা ভ্যাম্পায়ার বলতে বাদুড় মানুষকে বুঝিয়েছেন। বাদুর মানুষ? বলো কি, এদের অস্তিত্ব আছে নাকি? হ্যাঁ, এই ড্রাকুলা বা ভ্যাম্পায়ারের অস্তিত্ব বাস্তবে আছে কিনা জানি না, তবে এখানে যা বলা হয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং। তা ঠিক কীরকম? অজিতেশ যা আমাদের বর্ণনা করলো তা হলো এই। ভ্যাম্পায়ারদের বলা হয় ভয়ঙ্কর এক প্রকার অতিমাত্রায় খারাপ পৌরাণিক চরিত্র। এরা হলো সবচেয়ে সেরা পৌরাণিক ক্লাসিক দানব। তবে অবাক করা বিষয় হলো, ব্রাম স্টোকারের জন্মের অনেক আগে থেকেই ভ্যাম্পায়ারের ইতিহাস শুরু হয়েছিল।
আচ্ছা, এই ভ্যাম্পায়ারদের কি বিশেষ কোনো বৈশিষ্ট্য রয়েছে? রয়েছে। আমি ইম্পেরিয়াল গ্রন্থাগারে ড্রাকুলা সম্পর্কে আরও বেশ কিছু বই ঘেঁটে দেখেছিলাম, আর ওখান থেকে কিছু তথ্য পাই যেগুলো বেশ তাজ্জব করে দেয় আমাকে। যেমন কিংবদন্তি হিসাবে ভ্যাম্পায়ারের প্রায় বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। প্রধান বৈশিষ্ট্য হল তারা মানুষের রক্ত পান করে এবং এর মাধ্যমেই বেঁচে থাকে। তারা সাধারণত তাদের তীক্ষ্ণ দাঁত ব্যবহার করে তাদের শিকারের রক্ত পান করে, সেই সাথে তাদের হত্যা এবং নতুন ভ্যাম্পায়ারে পরিণত করে। সাধারণত সূর্যের আলো বা দিবালোকে তাদের শক্তিকে দুর্বল করে দেয়, তাই সেই কারণে ভ্যাম্পায়াররা রাতে শিকার করতে বেরোয়। এরা নেকড়ের আকারও ধারণ করতে পারে। এদের অবয়ব আয়নাতে দেখতে পাওয়া যায় না এবং তাদের কোনো ছায়াও পড়ে না। আমার বৈশিষ্ট্যগুলো শুনে বেশ ভয় করতে লাগলো। বলেই ফেললাম, আহা, এসব বিষয় নিয়ে এখন আলোচনা থাক না, আগে আমরা ওখানে যাই, তারপর শুনবক্ষণ। অজিতেশ তখনই আমার মুখ পানে চেয়ে আমার মনের ভিতরকার অবস্থা বুঝে সেই আলোচনায় ইতি টানল। ফলে আমি একটু স্বস্তির শ্বাস ফেললাম। আলোচনার মধ্যেই ট্রেন এসে থামলো কালিম্পং স্টেশনে। ট্রেন থেকে নামতেই কালিম্পংয়ের ইতিহাস চোখের সামনে যেন ভেসে উঠল। মধ্য ঊনবিংশ শতাব্দীর আগে পর্যন্ত কালিম্পং ও তার সংলগ্ন অঞ্চলগুলি পর্যায়ক্রমে শাসন করত সিকিম ও ভুটান রাজ্য। সিকিমের শাসনে এই অঞ্চল ডালিংকোট নামে পরিচিত ছিল। 1706 সালে ভুটান রাজা একটি যুদ্ধে জয়লাভ করে অঞ্চলটি সিকিম রাজার কাছ থেকে ছিনিয়ে নেয়। তিনি এই অঞ্চলের নতুন নাম রাখেন কালিম্পং। পরে 1780 খ্রিস্টাব্দে গোর্খারা কালিম্পং আক্রমণ করে জয় করে নেয়। 1864-তে ইঙ্গ ভুটান যুদ্ধের পর 1865 সালে সিনচুলা চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তি অনুযায়ী তিস্তা নদীর পূর্ব দিকের ভুটানি অধিকৃত অঞ্চলগুলি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আওতাভুক্ত হয়। 1866 খ্রিস্টাব্দে কালিম্পং দার্জিলিং জেলার অন্তর্ভুক্ত হয়। এখানকার জলবায়ু বেশ মনোরম, তাই ব্রিটিশরা তীব্র দাবদাহ থেকে বাঁচতে এখানে দার্জিলিংয়ের বিকল্প শৈল শহর গড়ে তোলার পরিকল্পনা নেয়। তখন থেকে এখানে ব্রিটিশদের যাতায়াত ক্রমশ বাড়তে থাকে। কালিম্পং থেকে হিমালয়ের তুষারাবৃত উঁচু উঁচু শৃঙ্গগুলি দেখা যায়। মাউন্ট কাঞ্চনজঙ্ঘা বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ। এখান থেকে তা খুব স্পষ্টভাবে দেখা যায়। এই শহরের ইতিহাস মনে বেশ রোমাঞ্চ জাগায়। আমরা স্টেশন পৌঁছতেই বড়বাবুকে অজিতের স্টেশন ঘর থেকে ফোন করতেই বড়বাবু দুটো টাঙা পাঠিয়ে দিলেন হোটেলে যাওয়ার জন্য। হোটেলটি সেখানকার একটি নামকরা কয়েকটি হোটেলের অন্যতম। পাহাড়ি পথ দিয়ে এই কনকনে শীতের সকালে সোনালি রোদ মেখে আমরা এগোলাম। অনেক দিনের অপূর্ণ এক স্বাদ যেন পূর্ণতা পেতে চলেছে, মনে এই ভাবনা ক্রমশ জাগ্রত হচ্ছিল। যদি দূরে মেঘের আড়াল থেকে কাঞ্চনজঙ্ঘার দর্শন মেলে তা তো 16 কলা পূর্ণ হয়, কিন্তু দূরে গাঢ় ঘন কুয়াশার আড়ালে সেই অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য সেদিন আমাদের হলো না। ওদিকে দুপুর হতে শুরু করেছে। সেই সময় আমরা হোটেলে পৌঁছালাম। টাঙা থেকে সব মালপত্র নামিয়ে হোটেলে প্রবেশ করলাম। সেখানের ম্যানেজার বাবু অজিতেশকে দেখতেই চিনতে পারলেন। বললেন, নমস্কার, আমার নাম সুকুমার তামাক। আমি এখানকার বেশিরভাগ হোটেলের মালিক। কালিম্পংয়ে গোয়েন্দাকে সুস্বাগতম। আগে আগে আপনি আমার পেশা সম্বন্ধে জানেন দেখছি। তবে আমি ঠিক গোয়েন্দা নই, আমি সত্যান্বেষী। সত্য অন্বেষণ করাই হলো আমার কাজ। ম্যানেজার সুকুমার তার সাথে পরিচয় করিয়ে দিলেন ওই হোটেলের দুজন গার্ডদের সাথে। প্রথমজন বিনয় আর দ্বিতীয়জন বলরাম। বললেন, আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না। এই 2 গার্ড সব সময় আপনাদের পাহারা দেবে। এই পাহাড়ার কি কোনো বিশেষ কারণ আছে? আছে অজিতেশবাবু, নিশ্চয়ই আছে। রাতে বাকি কথা হবে। এখন আপনারা ঘরে গিয়ে বিশ্রাম নিন। এই বলে ম্যানেজার চলে গেলেন, আর আমরাও কোনো কথা না বাড়িয়ে হোটেলের কামরায় গিয়ে বিশ্রাম নিলাম। বিকেলে বড়বাবু হোটেলের ফোন করে অজিতেশের খোঁজ নিলেন এবং আমাদের 3 জনকেই আজ রাতে ওনার ডেলোর বাগান বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানালেন। প্রথমত অজিতেশ ওই 2 গার্ড বলরাম এবং বিনয়কে সাথে করে নিয়ে যেতে রাজি ছিল না।
কিন্তু ম্যানেজার সুকুমারবাবু জোর করেই সেই 2 গার্ডদের আমাদের সাথে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। আমরা ম্যানেজার বাবুর ওই 2 গার্ডের সাথেই বড়বাবুর ডেলোর বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে পৌঁছলাম। সন্ধ্যা তখন 7টা ছুঁই ছুঁই। সেখানে যাওয়া মাত্রই রীতিমতো আমাদের সাদর অভ্যর্থনা জানিয়ে বড়বাবু অজিতেশ, বৌঠান এবং আমায় নিজের দোতলার ঘরে নিয়ে গেলেন এবং আমাদের বসতে বললেন। সেখানে গিয়ে জানতে পারলাম বড়বাবু ওনার স্ত্রীকে আজ সকালে ট্রেনে দার্জিলিংয়ের আরেক বাগান বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। অজিতেশ বাবু, আপনি আমার আত্মীয়র কেসের যেভাবে সুরাহা করেছেন তার জন্য আমি কৃতজ্ঞ থাকব। আরে না না, ওটা তো আমার পেশার মধ্যেই পড়ে। আচ্ছা, একটা অন্য প্রসঙ্গে কিছু জানার ছিল আপনার কাছে। বড়বাবু সম্মতি দিতেই ভায়া বলল, বাইরে হোটেল কিরিজুর 2 গার্ড আমার সাথে এসেছে। সেখানকার ম্যানেজার সুকুমারবাবু জোর করেই আমাদের সাথে এদের 2জনকে পাঠিয়ে দিলেন। আমি যদিও আপত্তি করেছিলাম, তাও তিনি আমার কোনো কথা শোনেননি। এই বিষয়ে একটু আলোকপাত করতে পারেন কি? বড়বাবুর মুখ তখন কেমন জানি বদলে গেল। এরপর তিনি আমাদের যা বললেন তা শুনে আমরা 3জনেই খুব আশ্চর্য হয়েছিলাম। বড়বাবু বললেন, ওই 2 গার্ড আপনাদের সুরক্ষার জন্য আপনাদের সাথে এসেছে। আপনারা যেখানে যেখানে এই কদিন যাবেন ওরা আপনাকে রক্ষা করবে বিপদ থেকে। হোটেল ম্যানেজার আমাকে আগেই ফোনে সবটা জানিয়েছে অজিতেশ বাবু। অজিতেশ বিস্ফারিত চোখ করে বলল, বিপদ? কোন বিপদের কথা বলছেন, একটু খুলে বলুন তো। আমি আগ বাড়িয়ে জানতে চাইলাম, কিসের বিপদ বড়বাবু? বড়বাবু এবার আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললেন, ড্রাকুলা বা ভ্যাম্পায়ার, সেই বিপদের কথা বলছি মশাই। অজিতেশ এবার বেশ আশ্চর্য হয়ে বড়বাবুর উদ্দেশ্যে বলতে শুরু করল, কি বলছেন? ড্রাকুলা এখানে কিভাবে? হ্যাঁ অজিতেশ বাবু, একদম ঠিক শুনেছেন আপনারা। ড্রাকুলার কোপে এখানকার গ্রামবাসীরা এবং ওই স্থানীয় মানুষরা খুব ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। প্রথমে আমারও বিশ্বাস হয়নি একদম, কিন্তু যখন কিন্তু কি বড়বাবু, আপনি থেমে গেলেন যে? যখন আমিও তার অস্তিত্বের আভাস পাই তখন ভয় পেয়ে গিয়েছিলাম। এই তো গত সন্ধ্যার পর এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম কিছু দরকারি কাজে গাড়ি করে। বন্ধুর বাড়ি থেকে ফিরতে দেরি হয়ে যায়। রাত তখন 10টা হবে। গাড়িতে শুধু ছিলাম আমি আর আমার ড্রাইভার কালু। চা বাগানের সামনের রাস্তা দিয়ে গাড়ি এগোচ্ছিল। এমন সময় ওই কিছু দূরে এই জঙ্গলের মধ্যে থেকে একটা বিকট চিৎকার ভেসে আসতে শুনলাম। সেই চিৎকার শুনে আমার ড্রাইভার গাড়ি থামিয়ে আমার নির্দেশে জঙ্গলের মধ্যে কিছুটা যেতেই প্রায় রক্তে ক্ষতবিক্ষত হয়ে সে ড্রাকুলা ড্রাকুলা বলে চিৎকার করে এই বেরিয়ে আসতে আসতে এই গাড়ির সামনে এসে জ্ঞান হারায়। আমি গাড়ি থেকে নেমে দ্রুত টর্চ জ্বালিয়ে দেখি ওর ঘাড় থেকে রক্ত ঝরে পড়ছে, আর যেন কেউ ওর ঘাড়ে তীক্ষ্ণ দাঁত দিয়ে কামড় বসিয়ে দিয়েছে। সেই 2 ছিদ্র কি গভীর! কিছুক্ষণ ও ছটফট করতে করতে তারপর জ্ঞান হারায়। আমিও তখন ওকে কোনো মতে তুলে নিয়ে এই গাড়িতে বসিয়ে ড্রাইভ করে আমাদের ওই ডেলোর একজন চিকিৎসকের কাছে নিয়ে গেলে উনি হসপিটালে ফোন করে ওকে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে ও প্রাণে বাঁচে। কিন্তু ওর জ্ঞান আজ সকাল অবধি ফেরেনি। জ্ঞান কতক্ষণে ফিরবে সেই বিষয়ে ওখানকার চিকিৎসকরাও কিছু নির্দিষ্ট করে জানাতে পারেননি আমাকে। ওর ওখানেই এখন ট্রিটমেন্ট চলছে। অজিতেশ আমার দিকে একবার তাকালো, তারপর একটা সিগারেট ধরিয়ে বলল, তা আপনি কি করে বুঝলেন ওটা ড্রাকুলা জাতীয় কিছু? বুঝতাম না অজিতেশ বাবু। বলতে পারেন এই বিষয়ে আমার পূর্বে কোনো ধারণাই ছিল না। তবে আমার এক বন্ধুর দৌলতে একটা বই পড়ে সেটার সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম। ব্রাম স্টোকারের লেখা ড্রাকুলা উপন্যাসের কথা বলছেন কি? আগে ঠিক তাই। আচ্ছা, আপনি জানলেন কি করে? অজিতেশ তখন সিগারেট একটু টান দিয়ে বলল, আমিও সেই উপন্যাস পড়েছি এবং এই ড্রাকুলা বলুন বা ভ্যাম্পায়ারই বলুন,
এ বিষয়ে বেশ কিছু তথ্য জেনেছি, যেটা আমার খুব রহস্যময় ঠেকেছে। সত্যবতী অনেকক্ষণ আমাদের কথা চুপ করে শুনছিল। তারপর সে আর থাকতে না পেরে বলল, উপন্যাসটা আমি আমার সাথে করে নিয়ে এসেছি, যদি কোনো কাজে লাগে বলবেন বড়বাবু। আচ্ছা, তুমি এবার এত হেয়ালি না করে সকালে ট্রেনে যেটা বলছিলে সেটাই বলো না। বলবো, তবে এটা আর একটি নতুন বিষয়, একটু বিস্তারিত বলি এবার। উপন্যাসে যেটির উল্লেখ রয়েছে আর 5টি ড্রাকুলা সম্বন্ধীয় বই পড়ে একটা কালো কিন্তু ভয়ানক ইতিহাস সম্পর্কেও জানতে পারি। সেটা হলো ব্রাম স্টোকার তার বিখ্যাত গ্রন্থের প্রধান চরিত্রটির নামকরণের ক্ষেত্রে একটা ব্যক্তিকে অনুসরণ করেছিলেন। তিনি ভ্লাদ ড্রাকুলা। তার নামানুসারে কাউন্ট ড্রাকুলার নামকরণ করেছিলেন। তিনি রোমানিয়ার ওয়ালাচিয়ার শাসক ছিলেন। কিছু ঐতিহাসিক তাকে অত্যন্ত নির্মম ও নিষ্ঠুর শাসক হিসাবে বর্ণনা করেছেন। তিনি তার শত্রুদের একটি বিশেষ উপায়ে হত্যা করতেন, আর এটা ছিল কাঠের একটি খণ্ডকে তিনি তার শত্রুদের বুকে গেঁথে হত্যা করতেন। কিংবদন্তি অনুসারে ভ্লাদ ড্রাকুলা যাদের হত্যা করতেন তাদের রক্তে তিনি রুটি ভিজিয়ে খেতেন, এবং অবশ্যই এটি তিনি উপভোগ করতেন। এই গালগল্পগুলি সত্যি কিনা তা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। বাবা, কি নির্মম ছিল গো সেই ব্লাড ড্রাকুলা। সে আর বলতে। বড়বাবু কিছু বুঝলেন? হ্যাঁ, সে তো বুঝলাম অজিতেশ বাবু, কিন্তু যেই ঘটনা কালকে ঘটেছে সেটার সাথে এসব বইয়ের গল্পের কি কোনো যোগসূত্র থাকতে পারে? থাকতেই পারে। আচ্ছা, আপনার ড্রাইভার কোন হসপিটালে ভর্তি, আর কোন ডাক্তারের আন্ডারে ওর ট্রিটমেন্ট চলছে? ডাক্তার জয়প্রকাশ রেড্ডির আন্ডারে রয়েছে, ওই লাইফ গার্ড হসপিটালে। আপনি কি কাল যাবেন ওকে দেখতে? তাহলে আমি গাড়ি পাঠিয়ে দেবো সকালে। যাব বই কি, তবে তার জন্য গাড়ি পাঠানোর দরকার পড়বে না। হোটেল ম্যানেজার সুকুমার বাবুই সেই ব্যবস্থা করে দেবেন বলে আমার ধারণা। উনি আমাকে একা ছাড়বেন বলে তো মনে হয় না। এই বলে রাতের খাওয়ার সেরে আমরা সেই রাতে নির্বিঘ্নে হোটেলে ফিরে এলাম। সেই রাতে হোটেলে ফিরে নিজের ঘরে যাওয়ার আগে আমি অজিতেশকে বললাম, দেখলে, আমার ভয়টাই তাহলে সত্যি হলো দেখছি। ঘুরতে এসে এমন বিপদের সম্মুখীন হতে হবে জানলে বাবু এখানে আসতাম না। আচ্ছা, এটা কি কাকতালীয়, নাকি তুমি এই ব্যাপারে আগের থেকে কিছু জানতে বলো তো? না, এটা নেহাতি একটা কাকতালীয় ব্যাপার। আমি যদি আগে দিয়ে জানতাম তাহলে তোমাদের প্রাণের ঝুঁকি রয়েছে জেনেও আমি তোমাকে আর তোমার বউঠানকে এখানে নিয়ে আসতাম? আমি জানতাম এমনটা অজিতেশ কোনোদিন করবে না। সে আমার কাঁধে হাত রেখে বলল, সত্যান্বেষী যেখানে যাবে সেখানে বিপদ ওত পেতে থাকবে, সেটাই তো স্বাভাবিক। এটাও সেরকম, না চাইতেও বিপদ এসেই পড়ে। তবে এখনো তেমন কিছু হয়নি। কাল আগে হসপিটালে যাই, গিয়ে দেখি ব্যাপারটা কি, তারপর বোঝা যাবে। কথা শেষ করে আমরা দুজনে নিজেদের রুমে চলে গেলাম। সকালেই কনকনে ঠান্ডায় উঠে রুম থেকে বেরিয়েই ম্যানেজার বাবু থেকে জানতে পারলাম অজিতেশ ভোরেই গাড়ি করে চলে গেছে কালিম্পংয়ের গরুবাথানে স্থিত একমাত্র হসপিটালের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে বিকেল হতে ও ফিরল। আমি গেলাম তার কাছে পুরো ঘটনার বৃত্তান্ত শুনতে। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না যে এভাবেও কেউ কাউকে কামড়ে দিতে পারে। তবে আমি যাওয়ার 1 ঘন্টা আগেই কালুর জ্ঞান ফিরেছে। সেখানে গিয়েই আমি সেটা জানতে পারলাম। ডাক্তার রেড্ডিকে বলা মাত্রই উনি কালুর ঘরে আমাকে ঢোকার অনুমতি দেন, যদিও আমি তার পরিচয় গোপনই রাখি। এটাই শুধু বলেছি যে আমি বড়বাবুর লোক। তা সেখানে গিয়ে কিছু জানতে পারলে? অজিতেশ এবার একটা সিগারেট ধরিয়ে নিয়ে সেটায় টান দিতে দিতে বলল, কালু যেটা বলল সেটির সাথে আমাদের কল্পনার অনেকটাই মিলে যাচ্ছে ভাইয়া। মানে সত্যি ড্রাকুলা নাকি? তুমি বাবু পুরো ঘটনাটা খুলে বলো তো, বড্ড হেয়ালি করছো তুমি। মানেটা খুবই পরিষ্কার। ড্র্যাকুলা নিয়ে যেই আবছা একটি অবয়বের চিত্র গত 2 দিন ধরে আমাদের মনে ঘুরপাক খাচ্ছে,
কালুর মতে সেই ড্রাকুলার বর্ণনা অনেকটা তেমনি। কালুর কথা মতো সে জঙ্গলের ভিতর একটু পা বাড়াতেই দেখে একজন মানুষ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর তার সম্মুখে সেই অতিমানব বা ড্রাকুলা দাঁড়িয়ে। কে কে বলে চেঁচাতে ড্রাকুলাটা ঝাঁপিয়ে পড়ে কালুর ওপর, আর তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে কামড় বসিয়ে দেয়। কোনো ক্রমে কালু তার হাতের টর্চের বাঁট দিয়ে সেই ড্রাকুলার মাথায় একটা আঘাত করতে সমর্থ হয়, আর কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে রাস্তায় বড়বাবুর গাড়ির কাছে এসে ড্রাকুলা ড্রাকুলা বলে চেঁচিয়ে ওঠে। তারপর ওর আর কিছু মনে নেই। কালুর বর্ণনা অনুযায়ী সেই ড্রাকুলার উচ্চতা ছিল প্রায় অনেকটাই, মানে ধরো প্রায় 7 ফুটের মতন তো হবে। দেহে পালোয়ানের মতো শক্তি ছিল। কথাটা শুনে আমি অবাক হয়েছি সব থেকে বেশি। আমি জিজ্ঞেস করলাম, কালু তার মুখটা দেখতে পেয়েছিল? আজ্ঞে না, অত ঘন অন্ধকারে ঠিক দেখতে পারেনি, কিন্তু আজ যেটা ডক্টর রেড্ডি বললেন তাতে একটা সন্দেহের দানা বাঁধছে বই কি। আমি নিজেও এই ব্যাপারটা নিয়ে সন্দেহ প্রকাশ করছিলাম। যদিও কিসের সন্দেহ? কালুর সাথে দেখা করতে এসেছিল আর একজন ব্যক্তি। ডক্টর রেড্ডি বললেন একজন মাঝবয়সী ভদ্রলোক কালুর খোঁজ নিতে এসেছিল আজ ভোরেই, কিন্তু তখনও ওর জ্ঞান ফেরেনি, তাই ডক্টর রেড্ডি অনুমতি দেননি। তুমি ওই লোকটার পরিচয় জানতে পেরেছো? এখনও না। লোকটি নিজে হসপিটালে প্রবেশ না করে নিজের ড্রাইভারকেই বোধহয় পাঠিয়েছিল কালুর খবর নিতে। সেই লোকটিকে না দেখলেও হসপিটালের কয়েকজন বাইরে একটি লাল রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছে, আর সেটা আমি জিজ্ঞাসাবাদ করে জেনেছি। আমি তো কথাটা শুনে যার পর নাই হতবাক হলাম। বললাম, লাল রঙের গাড়ি? আচ্ছা, তুমি বড়বাবুকে এই বিষয়ে কিছু জানিয়েছো? ওনার গাড়িটাও তো লাল রঙেরই। ও মাথা নেড়ে না বলল। তারপর বলল যে আজ আমাদের নাকি আবার বড়বাবুর ডেলোর বাড়িতে যেতে হবে। সুকুমার বাবুকে নাকি সে জানিয়ে রেখেছে উনি গাড়ি রেডি রাখবেন, আমরা নাকি একটু পরেই বেরোবো। আমায় তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বলল। পাশের ঘর থেকে বৌঠান আমাদের সব কথা শুনছিল। সে এসে বলল, তোমরা দুজনে আবার কোথায় যাওয়ার প্ল্যান করছো গো? আর ওই রক্তপিপাসুর কোনো খোঁজ পেল পুলিশ? অজিতেশ প্রথমে কিছু একটা ভাবল, তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, এমন অজানা এক শত্রু যে হয়তো মায়াবী, ভয়ঙ্কর ও শক্তিশালী। এমন শয়তানকে শায়েস্তা করা পুলিশের কাজ নয় হে, ওটা একমাত্র এই সত্যান্বেষীরই কাজ। কিছু তো একটা ঘটছে যা এখনো আমাদের চোখের আড়ালে, সেটা জানতেই আমরা এখন বড়বাবুর বাড়িতে যাচ্ছি। দেখি এই বিষয়ে কোনো আলোকপাত উনি করতে পারেন কিনা। আমি তৈরি, চলো তবে, শুভস্য শীঘ্র। সন্ধ্যা নামার আগেই বড়বাবুর ডেলোর বাড়িতে রওনা দিলাম। সুকুমারবাবু যথারীতি ওনার 2 গার্ডকেও আমাদের সাথেই পাঠালেন। গাড়ি করে ওখানে পৌঁছেই অজিতেশ তার প্রশ্নবান বড়বাবুর দিকে এক এক করে ছুড়ে দিল। বড়বাবুও তেমন তেমন উত্তর দিতে লাগলেন। আমি নীরব দর্শক হয়ে সবটা শুনতে লাগলাম। বড়বাবু, আপনাকে যে প্রশ্নগুলো করছি সেই প্রশ্নগুলোর এবার একটু উত্তর দিন, তাতে আমাদের কাজে সুবিধা হবে এবং এই ড্রাকুলার কেসও তাড়াতাড়ি সমাধান হবে। আপনি নির্দ্বিধায় প্রশ্ন করুন, আমি যদি জানি তবে নিশ্চয়ই উত্তর দেব। আপনি এখন ভরসা বলতে পারেন। আপনাকে সাহায্য করব না তো কাকে করব? প্রথমত, সেই বন্ধুর নামটা কি বলুন তো, যে আপনাকে ব্রাম স্টোকারের ড্রাকুলা সম্বন্ধে জানায়। দ্বিতীয় প্রশ্ন, সেই বন্ধু কি করে। তৃতীয় প্রশ্ন, সেই ব্যক্তির সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছিল। চতুর্থ প্রশ্ন, সেই বন্ধু কালিম্পংয়ে থাকেন নাকি অন্য কোথাও, আর যদি কালিম্পংয়ে থাকেন তাহলে তার ঠিকানা কি। আর 5 নম্বর প্রশ্ন হলো, সেই ভদ্রলোকের সাথে আপনার বন্ধুত্ব ঠিক কেমন। বড়বাবু অজিতেশের প্রথম 4টে প্রশ্নের উত্তর যেভাবে দিলেন তা এমন। আমার সেই বন্ধুর নাম ইয়াসির মাহমুদ। তিনি বাদুড়ের উপর রিসার্চ করেন, যাকে বলে চিরপ্টোলজিস্ট। ইয়াসির মাহমুদের সাথে আমার পরিচয় হয় রাজস্থানে 3 বছর আগে।
সে কিছু বাদুড়ের উপদ্রব থেকে এই বড়বাবুর প্রাণ রক্ষা করেছিল। সে এখানে কালিম্পংয়ে আসে তার রিসার্চের কাজে এবং লোলেগাঁওতে থাকতে শুরু করে বছরখানেক হলো। আর শেষ প্রশ্নের উত্তরে বড়বাবু বললেন, যেহেতু ইয়াসির আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই ওর কাছে একটা ঋণ তো আছেই আমার। কিন্তু কিন্তু কি, সবটা খুলে বলুন আমাদের। কিন্তু সে আমার এই ডেলোর বাগান বাড়িটি কিনতে চায় সামান্য কিছু অর্থের বিনিময়ে বেশ কয়েক মাস আগে, আর পাশের চা বাগানের মালিকানাও চায়। তবে আমি ওকে পরিষ্কার না করে দিই। সে অবশ্য তারপর থেকে এই বিষয়ে কিছু আর বলেনি, তবে একটা কথা প্রায় বলতো। কি সেটা? সে বলতো, এখানে আমি বেশি দিন থাকলে হয়তো মারা পড়ব। আমি ওর কথা শুনে বেশ অবাক হয়ে ওর কাজের কারণ জানতে চাইলে সে বলে সে এক ভয়ঙ্কর ড্রাকুলাকে এই বাগানবাড়ির ওই চা বাগানে দেখেছে। সে যেহেতু একজন বাদুড় বিশেষজ্ঞ, তাই সে চিনেছে সেই শয়তানকে। তাই সে এই বাড়ি বিক্রি করে দিতে বলেছিল যাতে আমার প্রাণের কোনো ক্ষতি না হয়। আমি অবশ্য ওর কোনো কথাই তখন বিশ্বাস করিনি, কিন্তু এখন কালুর উপর হামলার পর বুঝতে পারছি যে সে হয়তো ঠিকই বলেছিল। তাই ভাবছি আমার এই প্রিয় বাগানবাড়ি বিক্রি করে দেব কিনা। বুঝলাম। আচ্ছা, উনি কি আপনার সাথে দেখা করতে এসেছিলেন এখানে? আগে না, যা কথা হয় সব ফোনেই হয়। ও এখানে কখনো আসেনি। তার মানে ইয়াসির আপনাকে ড্রাকুলা দেখার কথা সব ফোনেই বলে, তাই তো? তাই তো, এই সেটা ভেবে দেখিনি তো। ও যখন এখানে আসেইনি, ও কিভাবে ড্রাকুলা দেখতে পারে? আর একটা প্রশ্ন, সেটা হলো সে যে লোলেগাঁওতেই থাকে সেটা আপনি নিশ্চিত হচ্ছেন কি করে? সে আমাকে ওর থাকার অ্যাড্রেসে ব্রাম স্টোকারের ড্রাকুলা উপন্যাসটি কুরিয়ারে পাঠায়। সে বলে এটা নিয়ে ও রিসার্চ করছে এবং খুব তাড়াতাড়ি একটা বইও লিখবে। আমিও তাই নিশ্চিত হয়েছিলাম যে সে লোলেগাঁওতেই থাকছে। সবটা জেনে ও বাগান বাড়িটা বড়বাবুকে কাউকে বিক্রি না করার পরামর্শ দিল। বড়বাবু অজিতেশের কথা আপাতত মেনেও নিলেন। তারপর অজিতেশ ও আমি সেখান থেকে ফিরে এলাম। এরপর রাতে নৈশভোজ সেরে হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আলোচনা করছি আমি আর অজিতেশ। এমন সময় ও একটা সিগারেট ধরিয়ে তাতে টান দিতে দিতে একটু পরে বলল, লোভ আর টাকা এগুলো একে অপরের পরিপূরক, তাই না? মানে কি বলতে চাইছো, একটু খোলসা করা যায় কি? মানেটা বুঝতে বেশি দেরি হবে না। একটা মার্ডার করার চেষ্টা করা হয়েছে। ইয়াসির কেন বড়বাবুকে ড্রাকুলা দেখার কথা বলল যখন সে এখানে আসেইনি? সবটা এখনো ঘোলাটে বন্ধু, সবটা এখনো ঘোলাটে। এত বছরে অজিতেশের কোনো ঘটনা নিয়ে এমন রহস্য পাকানো কথা বলা যদিও আমার কাছে নতুন কিছু নয়। অগত্যা আর কিছু জিজ্ঞেস না করে ঘুম চোখে নিদ্রাযাপন করতে নিজের রুমে চলে গেলাম। ও তখনও অবশ্য ব্যালকনিতে দাঁড়িয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে সিগারেটে টান দিতে লাগলো। ভোর হলো। হোটেল রুম থেকে বেরিয়ে দেখি অজিতেশ নিজের রুমে নেই। একটু খোঁজ নিয়ে জানতে পারলাম জঙ্গলের ধারে চা বাগানে একটা ডেড বডি পাওয়া গেছে। অজিতেশ সেখানেই গেছে। প্রায় 2 ঘন্টা পর ও যখন ফিরল, তার কাছ থেকে আমি আর সত্যবতী ঘটনার সম্পূর্ণ বিবরণ শুনলাম। একজন চা বাগানের শ্রমিক আজ ভোরেই চা তুলতে গিয়ে বডিটা প্রথম লক্ষ্য করে। পুলিশকে খবরও দেয় সে। তবে সেই মৃত শ্রমিকের ঘাড়েও একই রকম ক্ষত লক্ষ্য করা গেছে। দুটো দাঁতের কামড়ানো সেই চেনা ক্ষত। তবে লক্ষ্য করার বিষয় যে বডিটা পাওয়া গেছে সেই বড়বাবুর ডেলোর বাগান বাড়ির সামনের চা বাগানে। আমি অবাক হয়ে গেলাম। তাহলে কি সত্যি সত্যি এই কাজ সেই শয়তান ড্রাকুলার? ড্রাকুলা কিনা জানি না, তবে ধূর্ত এক শয়তানের কাজ সেটা ঠিক বুঝতে পারছি। মার্ডার একটা হয়েছে, আর একটা যে হবে না সেটা তো কেউ বলতে পারে না। আমাদের এক্ষুনি লোলেগাঁওয়ের জন্য রওনা দিতে হবে। সেখানে গেলেই কেসের অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে আমার ধারণা। ওর দৃঢ় ধারণা ছিল যে আর একটা মার্ডার খুব সম্ভবত হতে চলেছে। তবে সেটা কার? ও বোধহয় সেটা কিছুটা হলেও আন্দাজ করেছিল।
বৌঠানকে একা হোটেলে রেখেই আমরা ম্যানেজার সুকুমারকে লোলেগাঁও যাওয়ার কথা বলি। সুকুমারবাবু সেই 2 গার্ডকে আমাদের সাথে আবারও জোর করেই পাঠানোর ব্যবস্থা করেন। অজিতেশ এবার রাজি হয়। কালিম্পং থেকে প্রায় 45 কিলোমিটার গাড়ির পথ, তাই ফিরতে অনেকটা সময় লেগে যেতে পারে, সেই কথা সুকুমারবাবুকে অজিতেশ জানায়। সে আরও জানায় যে আমরা আজ রাতে ফিরব না, সেখানে কোনো হোটেলে খেয়ে নেব, তাই শুধু বৌঠানের জন্যই রাতের খাবার তৈরি করতে। এই বলে আমরা গাড়িতে উঠে রওনা দিলাম। আমি গাড়ির মধ্যেই ওর মুখে এক তৃপ্তির হাসি যেন লক্ষ্য করেছিলাম। ওর এই হাসি আমার চেনা, যেন মনে হচ্ছিল কোনো একটা সত্যের সন্ধান অজিতেশ ইতিমধ্যেই করে ফেলেছে, কিছু একটা চলছে ওর মনে। এর পরের ঘটনা যা ঘটল তা আমার কাছে বেশ আশ্চর্যজনক ছিল। গাড়ি করে যেতে যেতে চা বাগানের কিছু দূরে জঙ্গলের ধারে গাড়িটা থামে। যা হলো তা ক্রমশ প্রকাশ্য। আমি এখন বড়বাবুর ডেলোর বাগান বাড়ির বাইরে, চা বাগানের ঠিক বাইরে রাস্তার ধারে একটা গাছের তলায় দাঁড়িয়ে আছি, হাতে একটা টর্চ নিয়ে। ওদিকে অজিতেশের কোনো পাত্তা নেই। সে আমাকে এখানে দাঁড়াতে বলে প্রায় ঘণ্টাখানেক হলো কোথাও যেন উধাও হয়ে গেছে। যাওয়ার আগে বলে গেছে বড়বাবুর বাড়ির দোতলার জানলায় ঠায় নজর রাখতে। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেই দিক থেকে বড়বাবুর ওপরতলার ঘরের জানলায় নজর করা যায় বেশ স্পষ্ট। ও আমাকে একটা দূরবীনও দিয়ে গিয়েছিল, সেটা সদ্ব্যবহার করেই যা দেখার দেখছিলাম, কিন্তু খুব ঘন অন্ধকারে যেন কিছুতেই তেমন ঠাউর করতে পারছিলাম না। এমনিতেই শীতের রাত, তার উপর একা এভাবে দাঁড়িয়ে কোনোদিন অন্যের বাড়িতে এমন নজর রেখেছে বলে তো মনে পড়ে না। এদিকে রাত ক্রমশ গভীর হচ্ছে, শীতের কবলে হাত পা ঠান্ডা হয়ে আসছে। রাত তখন 3:30 বাজে। ঠিক সেই সময় লক্ষ্য করলাম বড়বাবুর বাড়ির পেছনের জানলা দিয়ে বেয়ে একটা লম্বা জিভ উঠে গেল। আমি শিউরে উঠলাম। মনে হলো কেউ একজন যেন ড্রাকুলার বেশে রয়েছে। তার ঠিক পরেই মই ব্যবহার করে আরও একজন সেই পথ দিয়ে ওপরে ওই জানলা দিয়ে বাড়ির ভিতর প্রবেশ করলো। আমি চোর চোর বলে চেঁচাতে যাব, এমন সময় পেছন থেকে একটা হাত আমার মুখ টিপে ধরল। আমি তখনই টর্চ জ্বালিয়ে দেখি সে আর কেউ নয়, বড়বাবু। আমি বেশ হতচকিত হয়ে বলে উঠলাম, বড়বাবু আপনি এখানে? তাহলে আপনার বাড়ির ভিতরে কে? বলতে না বলতেই বাড়ির ভেতর থেকে দুম করে বিকট একটা শব্দ আমাদের কানে ভেসে এলো। আমি ভাবলাম ভিতরে যদি অজিতেশ থেকে থাকে তাহলে ওর কি কোনো বিপদ হলো? এদিকে বড়বাবুর বাগান বাড়ির পেছন থেকে একজনকে পালাতে দেখলাম সেই মুহূর্তেই। পরক্ষণেই আর একটা গুলির শব্দ। এবার পড়ি কি মরি করে ছুটলাম বড়বাবুকে সঙ্গে নিয়ে ওনার বাড়ির ভিতর। ওখানে গিয়ে দেখি ভায়া একজনকে জাপটে ধরে রয়েছে, আর একজন বাগান বাড়ির পেছনের জঙ্গলের রাস্তায় কিছু দূরে পড়ে কাতরাচ্ছে। আজ করলাম সম্ভবত সেই ব্যক্তিই পালাতে গেলে ওর বন্দুকের গুলির নিশানার শিকার হয়েছে। অজিতেশ আমাদের দেখেই বলে উঠল, বড়বাবু, আপনি পুলিশের লোকদের এবার ডাকুন, একে আমি একা ধরে রাখতে পারছি না। এই আলো জ্বালো। এমন সময় ঘরের আলো জ্বালিয়ে দেখি অজিতেশ যাকে জাপটে ধরে রেখেছে সে সেই অতিমানব বা ড্রাকুলা। কিন্তু সে আবার মানুষও, মানে দেখতে একজন মানুষ, কিন্তু ড্রাকুলার মতো দুটো ধারালো দাঁত আর বেশ উঁচু লম্বা। ঘরের আলো জ্বালাতেই সে ভয়ে চিৎকার করে উঠল, আলো নেভাও, আলো নেভাও। আর ভায়া ওর ঘাড়ে এক কামড় বসাতে গেল তার তীক্ষ্ণ ধারার দুটো দাঁত দিয়ে। ও তখন সুযোগ বুঝে একটা লোহার পাতের টুকরো ওর মুখে গুজে দিল, আর সেটাতে কামড় পড়তেই ভীষণ চিৎকার করে উঠল সে। পরক্ষণেই পুলিশের বাকি লোকেরা এসে একটা দড়ি দিয়ে সেই শয়তানকে জাপটে ধরে বেঁধে দিল। শয়তানটা যন্ত্রণায় কাতরাতে আরম্ভ করল। ওর মুখের দুটো দাঁতের মধ্যে একটা দাঁত পুরো ভেঙে গিয়েছিল। সেই স্থান থেকে অনবরত রক্ত ঝরে পড়তে আরম্ভ করলো। শয়তানটা বারবার চিৎকার করে বলছে আলো নেভাতে, আর বলছে রক্ত চাই, রক্ত। সে যেন ঘরে সেই আলো কিছুতেই সহ্য করতে পারছিল না। এদিকে বড়বাবু ও পুলিশের বাকি লোক চা বাগানের ধারে আহত লোকটাকে ধরে নিয়ে এলো বাড়ির ভিতর। আমরা সবাই তাকে দেখে তাজ্জব বনে গেলেও অজিতেশের মুখে চেনা হাসি তখন ঝিলিক মারছে দেখলাম। বুঝতে অসুবিধে হলো না যে ভায়া আগেই সেই ব্যক্তিটিকে হতে পারে সে অনুমান করেছিল। পুলিশ যাকে আমাদের কাছে ধরে আনলো সে আর কেউ নয়, হোটেলের ম্যানেজার সুকুমার তামাং। দেখলাম অজিতেশের চালানো গুলি ওনার পা বেয়ে ছুঁয়ে বেরিয়ে গিয়েছে এবং সেই ক্ষতস্থান থেকে রক্ত ঝরে পড়ছে। এবার ও সেই ড্রাকুলার কাছে গিয়েও রক্তাক্ত মুখটা তুলে বড়বাবুর দিকে তাকিয়ে বলল,
বড়বাবু, একে চিনতে পারছেন কি? বড়বাবু বজ্রপাতের ন্যায় চমকে উঠে বললেন, ইয়াসির? চিনেছেন তাহলে? হ্যাঁ, সেই লম্বা মানুষটি ড্রাকুলা নয়, বরং এই সেই ইয়াসির মাহমুদ, যে নকল ড্রাকুলা সেজে আমাদের সবাইকে এতদিন বোকা বানিয়ে রেখেছিল। ইয়াসির এখন ওর নিজের মধ্যে নেই, ওর ট্রিটমেন্ট দরকার। আমি তো বুঝতেই পারছি না এটা কি করে সম্ভব হয়। ইয়াসির আছে এসবের পিছনে। আচ্ছা, ওকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ওর ট্রিটমেন্ট দরকার মানে? বুঝলাম না, একটু খুলে এবার সব ঘটনাটা বলুন তো। সে তো বলবই, আগে আমার স্ত্রীকে এখানে আনার ব্যবস্থা করুন, তারপর সবটা খুলে বলছি। আমি ইয়াসির লোকটির দিকে প্রায় অনেকক্ষণ চেয়ে রইলাম। লোকটার এমন দশার কি কারণ হতে পারে সেটা বুঝতে পারছিলাম না। কেউ আলো দেখে এতটা ভীত হয়ে উঠবে কেন, যদি না সে সত্যিকারের ড্রাকুলা হয়ে থাকে? আর ইয়াসির যদি নিজেই ড্রাকুলা হতো, তাহলে সে অন্য রূপ নিয়ে অজিতেশকে আক্রমণ করত। অজিতেশের মুখেই শুনেছিলাম ভ্যাম্পায়ার নাকি নেকের রূপ ধারণ করতে পারে। সব কিছু কেমনটা যেন ঘেঁটে যাচ্ছিল। কিছুক্ষণ পরেই হোটেল থেকে বৌঠান ফিরলে অজিতেশ তার সেই পুরনো মেজাজে সিগারেট ধরিয়ে তাতে শুকটান দিতে দিতে সবাইকে বলল যে এবার তাহলে শুরু করা যাক। তারপর শুধু ঘরের ছোট ডিম আলোগুলো জ্বালিয়ে রাখার নির্দেশ দিল, আর বাকি সব আলো নিভিয়ে দিতে বলল। তার নির্দেশ মতোই ইয়াসিরকে অন্ধকারাচ্ছন্ন সেই ঘরে রেখে ওর সামনেই ড্রাকুলা রহস্যের জট ধীরে ধীরে ও খুলতে শুরু করলো। প্রথমে বড়বাবু ওর কাছে জানতে চাইলেন, আচ্ছা অজিতেশবাবু, আপনি বুঝলেন কি করে যে আজ আমার ঘরে ওরা প্রবেশ করবে? সেটা আগে বলুন দেখি। বলবো, কিন্তু আগে সুকুমার বাবুর সেই গার্ড দুটিকে পুলিশ আটক করেছে কি? হ্যাঁ অজিতেশবাবু, আপনার নির্দেশ মতো ওই দুজনকে আটক করা হয়েছে। কি হে ম্যানেজার বাবু, আপনি ভেবেছিলেনটা কি আপনার সব খেলা আপনি একাই চালাবেন? আপনি ভেবেছিলেন আপনার ওই দুই গার্ড বিনয় ও দামোদর ব্যোমকেশ আর তার বন্ধুকে শেষ করতে পারবে, তাই না? আপনি ভুল ভেবেছিলেন। আপনার কাছে কি প্রমাণ আছে যে এই কাজ আমারই? তবে শুনুন সকলে, প্রথমেই আসি ড্রাকুলা এবং তার উপন্যাস সম্পর্কে। যখনই বড়বাবুর থেকে জানতে পারি ইয়াসির এই বাড়ি ও চা বাগানের জমির মালিকানা চেয়েছিল, আর তারপর সে বড়বাবুকে ব্রাম স্টোকারের ড্রাকুলার উপন্যাস পাঠিয়ে ওনাকে ড্রাকুলার বিষয়ে সতর্ক করেছিল, তখনই আমার মনে সন্দেহের দানা বাঁধতে থাকে। সব কথোপকথন হয়েছিল টেলিফোনে, অথচ ইয়াসির ডেলোর এই বাগান বাড়ির কাছে ড্রাকুলা দেখেছে, সেটাই সব থেকে বড় খটকার জায়গা। আসলে ইয়াসিরের ড্রাকুলা দেখার গল্পটা পুরোটাই বানানো ছিল। বড়বাবু ড্রাইভারের ওপর সেই ড্রাকুলার হামলা হলে যে বড়বাবু ড্রাকুলার অস্তিত্ব কার্যত মানতে বাধ্য হবেন, সেটা খুব ভালো করেই জানতো সুকুমার বাবু। আসলে আমি খোঁজ নিয়ে দেখেছি, সুকুমার বাবুর হোটেলের ব্যবসাগুলো গত কয়েক বছর ধরেই বেশ মার খাচ্ছিল। উনি এই মন্দার বাজারে হোটেল বিক্রির কথা ভাবছিলেন। ওনার হোটেলেরই এক পুরনো কর্মচারী থেকে জানতে পারি ইয়াসির 3 বছর আগেই রোমানিয়া থেকে ফিরে কালিম্পংয়ে ওনার হোটেলে চেক ইন করে থাকার জন্য। আমার ধারণা ওর সাথে কথাবার্তায় বিচক্ষণ সুকুমারবাবু জেনে যান যে ইয়াসির একজন চিরোপ্টোলজিস্ট। চলতে থাকে আলাপ ও কথাবার্তা। একদিন ইয়াসিরের থেকে কাউন্ট ড্রাকুলা সম্পর্কে জানতে পারেন সুকুমারবাবু, আর এটাও জানতে পারেন যে ইয়াসির বড়বাবুর পূর্ব পরিচিত। ইয়াসির যে বড়বাবুর এই ডেলোর বাগান বাড়িটি কিনতে চেয়েছে আর বড়বাবু তাতে রাজি হননি, সেটাও জানতে পারেন তিনি। আসলে সুকুমারবাবুর বহুদিনের লোভ ছিল এই বাগান বাড়িটির ওপর, কিন্তু এই বাড়িটা যেহেতু পুলিশের বড়বাবুর নামে রেজিস্টার্ড রয়েছে, তাই সুকুমারবাবু কিচ্ছু করে উঠতে পারছিলেন না। তিনি সুযোগ খুঁজছিলেন এই বাড়িটা হাতানোর। তাই ইয়াসিরের সাথে হাত মিলিয়ে এই বাড়ি এবং চা বাগানের জমি হাতানোর ফন্দি করতে থাকে। সুকুমারবাবুর মাথায় বদ বুদ্ধি খেলা করতে থাকে। উনি তাই ইয়াসিরের সাথে হাত মিলিয়ে ড্রাকুলার গল্প ফাঁদেন।
আপনার হোটেলের পুরনো এক রেজিস্টারে যে ইয়াসির মাহমুদের সই রয়েছে সেটা থেকে স্পষ্ট যে আপনি ইয়াসিরকে আগে থেকেই চিনতেন, আর আজ ওর সাথে আপনার ধরা পড়া এটা প্রমাণ করে আপনিও সমান অপরাধী। এবার বাকিটা আমি বলতেই পারি, তবে আপনার মুখ থেকে শুনতে চাই। কি আপনি কি সত্যিটা বলবেন সুকুমার বাবু? হ্যাঁ অজিতেশ বাবু, আমার যে আর কিছু করার ছিল না। আমি এখানকার অনেক দিনের বাসিন্দা। আমার সব হোটেল ব্যবসা খুব খারাপ অবস্থা যাচ্ছিল। ডেলোর এই বাড়িতে যদি হোটেল খুলতে পারতাম তাহলে ব্যবসার একটা সুরাহা হতো, কারণ এটা কালিম্পংয়ের সব থেকে উঁচু স্থানে অবস্থিত, আর এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে সব ভিউজ বেশ স্পষ্ট দেখা যায়। পর্যটক কেন্দ্র হিসেবে এখানে হোটেল খুললে বাজারে আমার মাথার উপর লক্ষ টাকার দেনা যে খুব সহজে মিটে যেত, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। আমি ব্যবসায়ী মানুষ, তাই নিজের ব্যবসার কথাই আগে ভেবেছি। আমার স্ত্রী সন্তান আছে অজিতেশ বাবু। খুব অন্যায় করেছে কি? আলপাত অন্যায় করেছেন, পাপ করেছেন আপনি। আমার সামনে বাধা ছিল স্বয়ং ইয়াসির, কারণ ইয়াসির থাকলে সেখানে হোটেল হতে দেবে না বলেছিল। ইয়াসির একটা শর্ত দিয়েছিল আমাকে, যে জায়গাটা সে নিজের নামে করে ওখানে রিসার্চ করবে, আর সেখান থেকে যা আয় হবে তার কিছুমাত্র অংশ সে আমাকে দেবে। আমি ওর শর্তে রাজি হয়ে যাই, কারণ আমি জানতাম একবার এই বাড়ি আমার দখলে এলে তারপর ওকে সরিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না। এরপর আমরা দুজনে মিলে প্ল্যান করতে থাকি। ইয়াসির দীর্ঘদিন বাদুড় নিয়ে গবেষণা কাজে যুক্ত থাকায় ওর কাছ থেকে ভ্যাম্পায়ার সম্পর্কে অনেক কিছু জানতে পারি। একদিন ও নিজের লোলেগাঁওয়ের গবেষণাগারে আমাকে নিয়ে যায়। ব্যাস, আমার হাতে সুযোগ চলে আসে। ইয়াসির এক প্রকার রোগের উপর রিসার্চ করছিল, সেই কাজ সে তার ওই ছোট গবেষণাগারে করত। সেদিন সুযোগ বুঝে ওর কাঁধে হঠাৎ আমি সেই রোগের ইনজেকশন পুশ করি। ও কাবু হয় আর জ্ঞান হারায়। আমি ভেবেছিলাম আমার লোককে ড্রাকুলা সাজিয়ে এই ভয়ঙ্কর খেলা খেলব, কিন্তু যখন দেখি সেই ইনজেকশন পুশ করার ফলে ওর শরীরে নানা প্রকার বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, তখন বেশ ভয় পেয়ে যাই। প্রথমে সেই ইনজেকশন পুশ করার ফলে ওর পুরো শরীর ফ্যাকাশে আকার ধারণ করে, মুখের দাঁতগুলো কেমন যেন বেড়ে যেতে থাকে। তখনই বুঝতে পারছিলাম এটা সেই রোগের লক্ষণ। এর ইনজেকশন যেটা ওর শরীরে আমি দিয়েছি, ওর মধ্যে একটা ড্রাকুলা হবার সব লক্ষণ দেখতে পাচ্ছিলাম আমি। 5 দিন ও জ্ঞান শূন্য অবস্থায় থাকে। একদিন ভোরে হঠাৎ উঠে প্রচণ্ড চিৎকার করতে শুরু করে, বাঁচাও বাঁচাও বলে। আমি লক্ষ্য করি যে ও সূর্যের আলো একদম যেন সহ্য করতে পারছিল না, অন্ধকারে থাকতেই ভালোবাসত। একটা অতি মানবীয় পরিবর্তন দেখেছিলাম ওর মধ্যে। ও যেন নিজের মধ্যে ছিল না, নিজের হাতের আঙুল কামড়ে খেতে শুরু করলো। শেষে আমাকে দেখা মাত্র আমাকে আক্রমণ করতে চায়, কিন্তু আমার 2 গার্ড ওকে বাধা দেয়। লাল জিনিস দেখলে ও কেমন যেন পাগলের মতো করত। ও যেন মানুষ থেকে এক হিংস্র জীবে পরিণত হতে শুরু করেছিল। প্রায় এভাবে সপ্তাহখানেক ওকে একটি অন্ধকার ঘরে আটকে রেখেছিলাম। আমার 2 গার্ড ওকে কিছু প্রাণীর রক্ত খেতে দিতে শুরু করে। রক্ত না পেলে ইয়াসির যেন ওর মধ্যে থাকতো না, পাগলের মতো করতে থাকতো। এভাবে চলছিল বেশ কয়েকদিন। আমি ওকে রক্তের লোভে এমন পাগল করে দিয়েছিলাম যে সেদিন সেই শ্রমিক জঙ্গলে প্রবেশ করলে আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। ওই সেই শ্রমিককে আক্রমণ করে ওর রক্ত খাবার জন্য, আর মেরে ফেলে তাকে। এভাবেই আসলে ওর মাধ্যমেই পুরো গ্রামবাসীদের ড্রাকুলার ভয় পাইয়ে দিতে সক্ষম হয়েছিলাম। আমার পরবর্তী টার্গেট ছিলেন বড়বাবু, কিন্তু ওনার বাড়িতে আপনি যাচ্ছেন শুনে আমি ফন্দি করে আমার 2 গার্ডদের এই জন্যই আপনার সাথে পাঠাই, যাতে ওরা চারিদিকের পরিবেশ সম্পর্কে এবং আপনারা কি ভাবছেন
সেই বিষয়ে সমস্ত খবরাখবর আমাকে দিতে পারে, আর তার সাথে এই বাড়িতে ঢোকার বিকল্প পথও খুঁজে বের করতে পারে। আপনি এখানে প্রায় আসছিলেন, ব্যাস আমি সেই সুযোগকেই কাজে লাগাই। আর আজ যখন আপনি জানতে পারেন যে আমরা লোলেগাঁও যাচ্ছি, তখন আপনার চোখের সামনে যেন চাঁদ পেলেন। আপনার মনে হলো এটাই সেই সুবর্ণ সুযোগ যেখানে এক ঢিলে দুই পাখি মারা যাবে। ভাবলেন একদিকে আমাদের পথ থেকে চিরতরে সরিয়ে দেওয়া যাবে, অন্যদিকে বড়বাবুর বাগান বাড়িতে ঢুকে ওনাকে খুন করাও অত্যন্ত সহজ হয়ে যাবে। পাহাড়ি রাস্তা, নির্জন পরিবেশ, রাতের অন্ধকার, সব মিলিয়ে এর চেয়ে আদর্শ পরিস্থিতি কি আর হতে পারে, তাই না? আপনি খুব ভালো করেই জানতেন ওই অঞ্চলে ড্রাকুলার গুজব কতটা গভীরভাবে মানুষের মনে গেঁথে গেছে। তাই বড়বাবুর মৃত্যু হলে কেউ বিন্দুমাত্র সন্দেহ করবে না আপনাকে। সবাই এক বাক্যে বলবে ড্রাকুলাই ওনার প্রাণ কেড়ে নিয়েছে। পুলিশও সেই রহস্যময় গল্পের জালে আটকে পড়বে, আর প্রকৃত খুনি থাকবে ধরা ছোঁয়ার বাইরে। আর তারপর খুব সুচারুভাবে আপনি ইয়াসিরকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কারণ ইয়াসির বেঁচে থাকলে আপনার স্বপ্নের পথে সব সময় একটা বড় বাধা থেকে যেত। তাকে সরিয়ে দিয়ে আপনি একেবারে নির্দ্বিধায় বাগানবাড়ির একচ্ছত্র মালিক হয়ে উঠতে পারতেন। সম্পত্তি, ক্ষমতা সবই চলে আসতো আপনার হাতের মুঠোয়। কিন্তু আপনি একটা বড় ভুল করেছিলেন। ড্রাকুলার ছায়া কিন্তু আয়নায় পড়ে না। তো যে লোক ঘরে এসেছিল তার কিন্তু ছায়া পড়েছিল, আর সেই ছায়ার দিকে তাকিয়েই আমি সত্যের পথ খুঁজে পেয়েছি। আপনি বুঝলেন কি করে এত কিছু তো আপনার জানার কথা নয়। সবই সম্ভব সুকুমারবাবু। আপনাকে প্রথমে সহজ সরল মানুষ ভাবলেও আপনার গার্ডদের যেদিন থেকে আমার সাথে বারবার এখানে বড়বাবুর বাগান বাড়িতে পাঠাতে শুরু করলেন, আমার সুরক্ষার কথা বলে, এটা জেনেও যে আমি একজন পুলিশ কর্তার বাড়ি যাচ্ছি, সেটা বেশ অবাক করে আমাকে। আমার পেশা আপনি জানতেন। আপনার ভয় হতে শুরু করে যদি আপনার ফন্দি সম্পর্কে কিছু জানতে পারি, তাহলে আপনার সব প্ল্যান মাঠে মারা যাবে। আজকেই আমাদের লোলেগাঁও যাওয়ার পথেই আমাদের শেষ করে দেওয়ার ফন্দি আটেন। যদিও ওটা আমারই পরিকল্পনা ছিল। আপনাকে বিশ্বাস করানো দরকার ছিল যে আমি কিছুই টের পাইনি, আর আমরা লোলেগাঁওতেই যাচ্ছি, কারণ আমি জানতাম ওখানে যাবার নাম শুনলে আপনার কাজ সহজ হবে। আর আপনি যে বড়বাবুর ড্রাইভার কালুকে গুরুতর অবস্থায় হসপিটালে দেখার জন্য গিয়েছিলেন, সেটা আমি বুঝতে পারি যখন আপনার পার্সোনাল গাড়ির রং লক্ষ্য করি। অনেক রাত অবধি ব্যালকনিতে ছিলাম সেদিন। হঠাৎ দেখি আপনি হোটেল থেকে বেরোচ্ছেন একটা লাল গাড়ি করে আপনার বাড়ির উদ্দেশ্যে। ওটা যে আপনিই ছিলেন সেটা বুঝতেই সত্যান্বেষীর অসুবিধা হয়নি। এবার আসি আপনি কেন সেদিন হসপিটালে গিয়েছিলেন। আপনি দেখতে চেয়েছিলেন ইয়াসিরের ওই আক্রমণের জন্য কালুর অবস্থা ঠিক কেমন হয়েছে, কারণ আপনার ধারণা ছিল কালু যদি ড্রাকুলার বর্ণনা সবাইকে পুরো বলে দেয়, তাহলে সবাই জেনে যাবে যে সেটা সত্যিকারের কোনো জীব ছিল না, বরং একটা মানুষ ছিল। কারণ কালু খুব কাছ থেকে ইয়াসিরকে দেখেছিল। কিন্তু হসপিটাল থেকে আপনি জানতে পারেন ওর জ্ঞান ফেরেনি। পরে আপনি খোঁজ নিয়ে জানতে পারেন যে আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, তাই আমাকে সরিয়ে ফেলা আগে দরকার। আমি যদি সেটা আগে টের না পেতাম, তাহলে আপনার আর আপনার নকল ড্রাকুলার পরিচয় ফাঁস করে দিতে পারতাম না। সকালে হোটেল থেকে যাবার পথে তাই বড়বাবুর বাড়ির সামনে গাড়ি থামাতে বলি, একটা কাজ আছে বলে, আর ভেতরে গিয়ে একটা চিঠি রেখে আসি বড়বাবুর উদ্দেশ্যে। কারণ বেশি দেরি হলে আপনার ওই দুই গার্ডের মনে সন্দেহ জাগত। ওরা যাতে বুঝতে না পারে, তাই আজ রাতে কি কি করতে হবে সব ওই চিঠিতে উল্লেখ করে দিয়েছিলাম। এরপর লোলেগাঁওতে যেতে মাঝখানে যখন ওরা গাড়ি থামাতে বলে, তখনই বুঝতে পারি আমার আন্দাজি ঠিক। ওরা গাড়ি থেকে আমাদের নামতে বলে। আমি ও আমার বন্ধুটি ছিলাম নাছোড়বান্দা, গাড়ির ভেতরেই বসে থাকি। তারপর ওরা জোর করে আমাদের গাড়ি থেকে বের করতে গেলে
আমি আমার বন্দুকের গুলিতে ওদের দুজনকেই ঘায়েল করি। এরপর ওদের ফেরার পথে কালিম্পংয়ের একটা জঙ্গলে অচৈতন্য অবস্থায় রেখে আসি। এখানে এসে অজিতকে বাইরে দাঁড়াতে বলে আমি পেছনের দরজা দিয়ে ঢুকে বড়বাবুর দোতলার ঘরে ওনার জায়গায় এসে শুয়ে ঘুমানোর নাটক করি। জানতাম যে সকালের চিঠি পেয়ে বড়বাবু আমার কথা মতো জানালার পিছনের দরজার লক খুলে রাখবেন, যাতে অপরাধীরা সহজে ভিতরে প্রবেশ করতে পারে। আমি তাই বিছানায় চুপটি করে শুয়ে এক দৃষ্টে আয়নার দিকে লক্ষ্য রাখছিলাম। আমারও মনে একটা কৌতূহল ছিল বটে, ভ্যাম্পায়ার দর্শন করার, যদিও জানতাম আসল হলে তার ছায়া আয়নায় পড়বে না। ইয়াসির যখন সেই ঘরের ভিতর প্রবেশ করে তখনই আমার সন্দেহ দূর হয়। 100% নিশ্চিত হই যে এটা কোনো ড্র্যাকুলা হতেই পারে না, এটা মানুষই। ইয়াসিরের উচ্চতা অনেকটাই, তাই সে এক লাফে জানলার নাগাল পেয়ে যায়, আর এরপর মই দিয়ে সুকুমারবাবুর ঘরে প্রবেশ করেন। আমি জানতাম সুকুমারবাবু এবং ওই নকল ড্র্যাকুলা ঠিকই আসবে। ইয়াসির হত্যা করে চলে যাওয়ার পর সুকুমারবাবু জমির সব কাগজপত্র চুরি করে কেটে পড়বেন। এটাই ঠিক করেছিলেন বোধহয়। পুরো ঘটনা শুনে আমি তো হতবাক। শেষে আমি বললাম, বোঝো কাণ্ড, এত কিছু তুমি পরিকল্পনা করেছিলে অথচ আমাকে বিন্দুমাত্র টের পেতে দাওনি। এ কিন্তু তোমার ভারী অন্যায় ভায়া। সুকুমারবাবু যেই ইঞ্জেকশন ইয়াসিরের শরীরে পুশ করেন সেটার ফলে ও যেই রোগে আক্রান্ত হয়, বিজ্ঞানের পরিভাষায় সেটাকে বলে ক্লিনিক্যাল ভ্যাম্পারিজম, যা সাধারণত রেনফিল্ড সিনড্রোম নামে পরিচিত, রক্ত পান করার আবেশ। ইয়াসির এই রোগেই আক্রান্ত। এই রোগের কবলে যে পড়ে তার ঘন রক্ত পিপাসা পায়, আর এই রক্ত পিপাসা এমনই যে এক বিন্দু রক্তের জন্য এই রোগে আক্রান্ত ব্যক্তি কাউকে হত্যা পর্যন্ত করে ফেলতে পারে। এই রোগীদের অন্ধকারে থাকতে ভালো লাগে, যদিও আমার ধারণা দীর্ঘদিন ধরে অন্ধকার ঘরে বাদুড়দের নিয়ে রিসার্চ করার ফলে ওর মধ্যে একটা ফোবিয়া বাসা বাঁধে। সেটা হলো ফোটোফোবিয়া বা আলো থেকে ভয়। তাই সুকুমারবাবু ওর এই অবস্থার সুযোগ নেন। ওকে হাতিয়ার বানিয়ে সবাইকে ভয় পাইয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু সবাইকে ভয় পাওয়ালেও এই সত্যান্বেষী যে অন্য ধাতু দিয়ে করা সেটা হয়তো ভুলে গিয়েছিলেন। কে সুকুমারবাবু, আপনার জন্য একজন নিরীহ মানুষ এক রক্তপিপাসু শয়তানে পরিণত হয়েছে, এবং শুধু তাই নয়, ওর এই অবস্থার জন্য কেবলমাত্র আপনিই দায়ী। ইয়াসির হয়তো জানেও না যে ও নিজের অজান্তেই হত্যার মতো জঘন্য কাজ করেছে, কিন্তু সেটার পিছনে সবথেকে মুখ্য ভূমিকা যার ছিল সেটা ছিলেন আপনি, মিস্টার তামাং। অজিতেশ ড্রাকুলা রহস্য থেকে পর্দা ফাঁস করতেই সুকুমারবাবুকে বেশ বিধ্বস্ত লাগলো। নিজের সমস্ত দোষ স্বীকার করে নিলেন নিজের মুখেই। আমি, অজিতেশ ও বৌঠান পরদিন নিজেদের সমস্ত মালপত্র গুছিয়ে কালিম্পং স্টেশনের দিকে চলেছি, বড়বাবুর গাড়িতে ওনার সাথেই। আপনার জবাব নেই অজিতেশবাবু। আমি তো একজন পুলিশের লোক হয়েও ড্রাকুলা আছে কার্যত সেটা বিশ্বাসই করে নিতে বাধ্য হয়েছিলাম। আপনি আমার ভুলটা ভাঙলেন। তোমরা ঘুরতে এসেও নিজেদের কাজ ঠিক করে গেলে, মাঝখান দিয়ে আমারই ঘোরা হলো না। কত সাধ করে এসেছিলাম এখানে। ইয়াসিরের ট্রিটমেন্টের ব্যবস্থা কিছু করলেন? হ্যাঁ, হয়েছে। আমরা অসুস্থ ইয়াসির মাহমুদকে ট্রিটমেন্টের জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করছি, আর সুকুমার বাবুকে স্থানীয় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু ইয়াসির, ও তো একটা খুনি, ওর শাস্তি প্রাপ্য তো বটেই। হোক সে খুনি, তবু ওর দ্রুত সুস্থ হয়ে ওঠা জরুরি। বড়বাবু অজিতেশের কথাতে সম্মতি জানিয়ে নিজের গাড়ি করে প্রস্থান করলেন। আমি বললাম, এবার আমার ড্রাকুলা ভীতি অনেকটাই কমে গেছে জানো তো। ভীতি? তুমি আবার ভয় পাও নাকি? কি যে বলো না। তবে একটা বিষয়ে ভেবে বেশ খারাপ লাগছে জানো তো। এই যে ইয়াসির লোকটা, সে যে এমন একটা রোগে আক্রান্ত হলো যেটা নিয়েও
নিজেই রিসার্চ করছিল। সে যাই বলো, আমি তো আতঙ্কে ছিলাম। সে বুঝি তোমাকেও না কামড়ে দেয়? এই দেখো বলে অজিতেশ নিজের ব্যাগ থেকে মোটা লোহার পাতের তৈরি একটা গলাবন্ধনী বের করে সেটা আমাকে আর বৌঠানকে দেখিয়ে বলল, এটাই আমাকে কাল সেই বিষাক্ত কামড় থেকে রক্ষা করেছে। সে প্রথমেই আমার ঘাড়ে কামড় বসাতে চায়, কিন্তু এটি থাকায় সেই কামড় বিফলে যায়। এরপর আমার কাছে এই পাতের এক টুকরো ছিল, সেটাই ওর মুখে পুড়ে দিই। ওরে বাবা, তুমি তো দারুণ কাজ করেছো। তবে বইয়ে বর্ণিত ভয়ঙ্কর ড্রাকুলা চরিত্র এভাবে বাস্তব হয়ে আমাদের সামনে যে এসে পড়বে, ও বাবা রে, আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি গো। বাস্তব নয়, সবটাই একটা রটনা ছিল। মানুষের মনের ভয়ই তার সব থেকে বড় শত্রু, বুঝলে? যারা এসব অপরাধ করে পার পেয়ে যায় ভাবে, তাদের সেই অপরাধ সকলের সামনে নিয়ে আসাই তো এই সত্যান্বেষীর কাজ। কথা বলতে বলতে আমরা হঠাৎ নজর করলাম দূরে ওই কুয়াশার আড়াল থেকে উঁকি দিচ্ছে স্বয়ং তুষারাবৃত মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আমি, অজিতেশ ও বৌঠান তিনজনেই তখন সেই অপরূপ মোহময় সুন্দর দৃশ্যের দিকে এক দৃষ্টে চেয়ে রইলাম। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক মলয় বর্ধনের কলমে ড্রাকুলার আতঙ্ক। গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো এবং এই সিরিজের আরও গল্প শুনতে হলে আমাদের কমেন্ট করতে হবে। আমরা আরও তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিলাম। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে, আর খুব বেশি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই ভালোবাসা নেবেন আর অনেক ভালো থাকবেন।